নমস্কার বন্ধুরা, চলে এসেছি একটা ভিডিও নিয়ে আমার চ্যানেল চলচ্চিত্র চর্চাতে। এখন আমরা যে ভিডিওটা নিয়ে আলোচনা করব, একটা সিনেমা যেটা অনেক দিন পর সরি রিভিজিট করলাম। তামাশা সিনেমাটার নাম ইমতিয়াজ আলীর, রণবীর কাপুর এবং দীপিকা পাড়ুকোনকে আমরা এই সিনেমাটা দেখেছিলাম। তো এই সিনেমাটা নিয়ে আবার এই চ্যানেলে কোনো রিভিউ নেই। একটা দারুণ সিনেমা, একটা লাইফ চেঞ্জিং সিনেমা, লাইফে ইম্প্যাক্ট ফেলা সিনেমা। অনেক কিছু মানে লাইফের যে পয়েন্ট অফ ভিউ হয় না, এই সিনেমাটা দেখার পর অনেকের, আমারও তার মধ্যে আমি একজন, কিছুটা হলেও চেঞ্জ হয়ে যায় লাইফে দেখার পয়েন্ট অফ ভিউটা। তো ওই সিনেমাটা নিয়ে আমরা এই ভিডিওতে ডিটেল আলোচনা করব। এটাকে রিভিউ না বলে সিনেমাটা নিয়ে কিছু মানে মনে হলো অনেকদিন পর সিনেমাটা দেখলাম, সেটা নিয়ে ভাবলাম আমার যা যা সিনেমাটা দেখে ফিল হচ্ছে আপনাদের সাথে শেয়ার করি। এটাকে কি বলবো, প্রপার টাইটেল দেবো, এটাকে আপনি রিভিউ বলতে পারেন, এটাকে আপনি সিনেমাটার কাটাছেঁড়া বলতে পারেন, যা ইচ্ছা বলতে পারেন। তো চলুন বেশি সময় নষ্ট না করে শুরু করে দেওয়া যাক আজকের এই ভিডিওটা। লেট স্টার্ট। তো দেখুন, এটা যেহেতু আমি রিভিউ বলছি না, তাই সিনেমাটা কোন কোন দিক ভালো কোন কোন দিক খারাপ যেভাবে ন্যাচারালি রিভিউ করে থাকি আমি, সেটা মানে আমি করছি না। রাদার কিছু পয়েন্ট নিয়ে আমি সিনেমাটা আলোচনা করতে চাই, যে পয়েন্টগুলো নিয়ে কথা বলা দরকার বলে আমি মনে করি। এখনও দাঁড়িয়ে কিন্তু সিনেমাটা সমানভাবে রেলিভেন্ট, সেটা সবচেয়ে বড় পজিটিভ দিক সিনেমাটার। এবং সিনেমাটার মধ্যে একটা দারুণ রিভিজিটিং ফ্যাক্টর আছে। সিনেমাটা আপনি আজকে দেখুন, 5 বছর পর দেখুন, 10 বছর পর দেখুন, সিনেমাটা কোনোদিনই যেন পুরনো হবে না। যেমন 3 ইডিয়টস কোনোদিনই পুরনো হওয়ার সিনেমা না এগুলো, ঠিক আছে? তো মানে একটা একটা দিক নিয়ে আলোচনা করি। সবার প্রথম এখানে প্যারেন্টিং দিকটা নিয়ে আলোচনা করি। যেভাবে দেখানো হয়েছে রণবীর কাপুরের ক্যারেক্টারটা ভেদ, এবং তার মানে যে প্যারেন্টিংটা, ছোটোবেলা থেকে সে ইঞ্জিনিয়ারিং পড়তে চায় না, সে মানে শিল্পী হতে চায়, যাত্রা যে সে পরে সিনেমা লাস্টে গিয়ে যেটা দেখা সেটা শো করতে চায়, গল্প নিয়ে কিছু করতে চায়। তো এই যে দুটো জিনিস, এরকম গল্প আপনি মানে মানে এরকম যদি আপনাকে বলতে বলি, বলিউডের সিনেমার 1000টা লিস্ট আপনি আমায় দিয়ে দেবেন, যে ছোটোবেলা থেকে সে একরকম হতে চায়, প্যারেন্টিংয়ের চাপে আলাদা কিছু হয়েছে এবং সে ডিপ্রেসড আছে। কিন্তু সিনেমাটা বাদবাকি এই বলিউডের সিনেমাগুলোর থেকে কোথায় আলাদা, এখানে কিন্তু ডিরেক্টর ইমতিয়াজ আলী দুজনেরই পয়েন্ট অফ ভিউটা দেখিয়েছে। দেখুন, পেরেন্টসরা দাঁড়িয়ে, বিশেষ করে আমি ইন্ডিয়ান পেরেন্টসদের কথা বলতে চাই, তারা যে সময় বড় হয়েছে না, আমাদের যে জেনারেশনটা তথাকথিত জেনজি যাদের বলা হয়, তারা এখন মানে সব কিছু হাতের মধ্যে পেয়ে, মানে কোনো কিছুর অভাব যেহেতু আমরা বোধ করিনি না, তাই অ্যাকচুয়ালি অভাব জিনিসটা কি সেটা যেহেতু আমরা ফিল করিনি, তাই আমাদের জন্য এই ডিপ্রেশন, আমি বলছি না ডিপ্রেশন মানে খুব একটা মানে নাটক, এইসব কিছু আমি বলছি না। ডিপ্রেশন অনেক ক্ষেত্রে হতে পারে, ডিপ্রেশনকে রোম্যান্টিসাইজ করা কিন্তু আমার ভিডিওটার মোটিভ না। আমি বলতে চাইছি যে আমাদের পেরেন্টসরা বা আমাদের থেকে একটু বড় যারা আছে, তাদের পেরেন্টসরা যেই সময় বড় হয়েছে, তাদের কাছে কিন্তু কোনো মানে এন্টারটেনমেন্টের দিক দিয়ে বলুন, তাদের কাছে মানে আর্থিক দিক দিয়ে বলুন, তাদের কাছে কিন্তু বেশি খুব একটা অপশনস ছিল না। সেটা আপনি এন্টারটেনমেন্টের দিক দিয়ে বলুন, সেটা আপনি মানে পড়াশোনার দিক দিয়ে বলুন, সেটা আপনি যা দিক দিয়ে বলুন, আমাদের কাছে এখন যে কোনো একটা জিনিস আপনি নিয়ে নিন, সেটার মানে লাখ লাখ অপশান আছে আমাদের কাছে। কিন্তু তাদের কাছে সেটা ছিল না, যার ফলে তারা জানে যে মানে আমি পেরেন্টসদের কথাটা এখানে বলছি আলাদা করে, যেটা সিনেমাটাও ইন্টারেস্টলি দেখিয়েছে, যে জীবনে সফল হতে গেলে তাদের কাছে ম্যাক্সিমাম 3 থেকে 4টে প্রফেশনাল দিকই ছিল: ডাক্তার, ইঞ্জিনিয়ার, সরকারি চাকরি বা এক্সেট্রা এক্সেট্রা আরও 2-3টে যা আছে। এর বাইরে কিন্তু তারা ভাবতে পারতো না। আমাদের জেনারেশনটা, আমরা যখন তাদের পর্যায়ে পৌঁছে যাব, যেহেতু এত দিক খুলে গেছে বর্তমান পৃথিবীতে প্রফেশন নেওয়ার, তো আমরা আমাদের যে চাইল্ড হবে তাদেরকে অনেক কিছু সাজেস্ট করতে পারবো। কিন্তু এটা ভুলে গেলে চলবে না, আমাদের পেরেন্টসদের কাছে কিন্তু খুব বেশি অপশানস ছিল না। তো এটাই সিনেমাটার মধ্যে দেখানো হয়েছে। পেরেন্টসদের কিন্তু এখানে একদম এরমভাবে দেখানো হয়নি আঙুল দিয়ে যে তারা নিজের রণবীর কাপুরকে খুব বাজেভাবে বড় করে তুলেছে, রণবীর কাপুর যেটা চাইতো না সেটা করেছে ভেদের ক্যারেক্টারটা। না, এখানে রণবীর কাপুর যখন বাড়িতে আসে এবং বাবার সাথে, রণবীর কাপুর সিঁড়িতে যখন দাঁড়িয়ে বাবার সাথে কনভারসেশনটা করে, এবং পরবর্তীকালে সোফায় গিয়ে যখন সে গল্পটা বলে রণবীর কাপুর, দুজনের মধ্যে এত সুন্দর এখানে বন্ডিংটা তৈরি করা হয়েছে। এবং কেউই কিন্তু এখানে মানে ঠিকও না আবার কেউ ভুলও না, এই জিনিসটা কিন্তু ডিরেক্টর আপনাদের উপর ছেড়ে দিয়েছে। মোদ্দা কথা হচ্ছে, বাবা মায়েরা অবশ্যই চাইবে তার সন্তান যেন সাকসেসফুল হোক লাইফে। কেউ চাইবে না যে বাবা মারা যেভাবে কষ্ট দিন কাটিয়েছে তার সন্তানরা সেভাবে কষ্টে দিন কাটায়। তো এটা তো সবাই মানে আমরা যখন পেরেন্টস হবো আমাদেরও তো সেটাই হবে। হোয়াট এভার, এই জিনিসটা কিন্তু সিনেমাটার মধ্যে খুব দারুণভাবে দেখানো হয়েছে। এবং রণবীর কাপুরের ক্যারেক্টারটা যখন ভেদ, এই যে মানে দীপিকা পাড়ুকোনের ক্যারেক্টারটা যখন তাকে এসে তার আসল রূপটা চিনিয়ে দেয়, এবং তারপর থেকে সে যে পাগলামিটা করতে থাকে, সে বুঝতে পারছে মনে মনে যে আমি আসল এটা না, আমি যে কর্সিয়াতে আসল মানে যেই পাগলামিটা করেছিলাম, সেই পাগলটাই আমার ভিতরে অ্যাকচুয়ালি আমার আসল পার্সোনালিটি। এবং এই কর্পোরেট লাইফ আমি আছি বন্ধ হয়ে, এটা আমার জন্য খুবই ডিপ্রেসড একটা অবস্থা। এই জিনিসটা যখন থেকে রণবীর কাপুর পারফর্ম করতে শুরু করে সিনেমার মধ্যে,
মানে দারুণভাবে পারফর্ম করে। এবং এখান থেকে আমি নেক্সট পয়েন্টে চলে যাব, সেটা হচ্ছে প্যাশন ইজ নট ইকুয়াল টু প্রফেশন। দেখুন এই ব্যাপারটার মধ্যে আমার নিজের এক্সাম্পলটা দিই, তাহলে আমার কাছে মানে এই যে পয়েন্টটা আপনাদের কাছে রাখতে বিশেষ সুবিধা হবে। দেখুন আমি যে কর্পোরেটে কাজ করি, এটা কিন্তু আমার একটা প্যাশনও বলতে পারেন, কিন্তু সকলের ক্ষেত্রে সেটা হয় না। ছোটোবেলা থেকে আমি কম্পিউটার নিয়ে পড়তে ভালোবাসতাম, কম্পিউটারে অনেক মানে আমার নলেজ ছিল, সেখান থেকে মানে আমার পেরেন্টস আমাকে একটু ছোটোবেলার মানে আমার বন্ধুবান্ধবরা যখন বই নিয়ে পড়াশোনা করে আমাকে তার আগে থেকেই কম্পিউটারে বিভিন্ন স্কিল শেখানো হয়। তো সেদিক দিয়ে দেখতে গেলে আমি এখন যে আইটি কোম্পানিতে কাজ করি, ইন্ডিয়ার 1 নম্বরই আইটি কোম্পানি বলতে পারেন, বড় বিশাল। তো এটা আমার একটা প্যাশন, সেখান থেকে আমি কাজ করি, আমার জন্য এটা ডিপ্রেসড না সেটা ঠিক আছে, কিন্তু অনেকের ক্ষেত্রে কিন্তু সেটা না। এখান থেকে আমার যে আমি এক্সাম্পলটা দেওয়া শুরু করছিলাম, দেখুন আমি ইউটিউবটা করি, এটা আমার একটা নেশা, ঠিক আছে। এবার নেশাকে আপনি যখন প্রফেশন করবেন, সেটা দুটো জিনিস হতে পারে। এক হচ্ছে আপনি বিশাল সাকসেসফুল হলেন, এবং আর এক হচ্ছে মানে আপনি একদম মুখ থুবড়ে পড়লেন। যার ফলে কি হয়, আমি যখন ইউটিউবটা করি, দেখুন আমার সাবস্ক্রাইবার কত আপনারা জানেন, ইউটিউব থেকে আমি আজ অব্দি 2.5 বছর 3 বছর হয়ে গেছে, 1 টাকাও আর্ন করিনি। পুরোটাই আমার নেশা থেকে আমি করি, ঠিক আছে। তার মানে এই না যে আমি আমার যে কর্পোরেট লাইফ সেটাকে বন্ধ করে দিয়ে ইউটিউবের পেছনে, যেহেতু আমার নেশা এটাকে একদম নিজেকে দান করে দিই। আপনারা জানেন আমি ইউটিউবে কনসিস্টেন্ট নই, কারণ কর্পোরেট লাইফ আমার আছে, সেটাকে ব্যালেন্স করে আমাকে ইউটিউবে চলতে হয়। এটা না যে আমাকে ইউটিউব ব্যালেন্স করে আমার অফিস চালাতে হয়, তো সেটা তো হয় না কখনোই। তো এই জিনিসটাই সিনেমাটার মধ্যে খুব দারুণভাবে এক্সপ্লোর করা হয়েছে, যে তোমার প্যাশন তো একটা ঠিক আছে, সেটা কিন্তু কখনো কখনো প্রফেশন তোমার নাও হতে পারে। তোমার যদি কাবিলিয়াত থাকে, তুমি যদি সেই লেভেল অবধি নিজেকে নিয়ে যেতে পারো তোমার প্যাশনের প্রতি সৎ থেকে এবং 200% দিয়ে, তাহলে সেটা কোনো কোনো ক্ষেত্রে সেটা তুমি প্রফেশন করতেও পারো, ভালো ইনকাম করতেও পারো। কিন্তু 90% ক্ষেত্রে কিন্তু মানুষের প্যাশন প্রফেশন হয় না। এই জিনিসটা সিনেমার মধ্যে দারুণভাবে দেখানো হয়েছে। বিশেষ করে ওই পোর্শনটা যখন সিনেমার মধ্যে আসে, যখন মানে রণবীর কাপুর লাস্টে গিয়ে অফিসে যে পাগলামোটা করে, এবং লাস্ট পর্যন্ত বাড়িতে থেকে বলে আমি চাকরি ছেড়ে দিয়েছি, 6 মাস হয়ে গেছে। এই জিনিসগুলো পত্রগুলো কিন্তু সিনেমার মধ্যে দারুণভাবে দেখানো হয়েছে। তো আমার এক্সাম্পলটা দিয়ে আপনাদের বোঝালাম, এটা সবার ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য। একজনের যেটা মেন ইনকাম সোর্স, সেটা অনেকের কাছে ভালো লেগে করে, আবার অনেকে বাধ্য হয়ে করে, সেটা যে করতে চায় না, কিন্তু তাও পরিবারের চাপে, পারিপার্শ্বিক চাপে, নিজেকে পালন করার চাপে, বা আরও এক্সেট্রা অনেক কারণ হয়, তাকে সেই কাজ করতে হয়। কিন্তু তার যেটা নেশা বা তার যেটা প্যাশন বলেই থাকুন আপনারা, সেটা কিন্তু সে প্রফেশন হিসেবে বেছে নিতে পারে না। এর দুটো কারণ, এক সেটাকে সে নিয়ে শিওর না যে সেটাকে সে একদম মানে যদি প্রফেশন করে সেটাকে নিয়ে সে ফিউচারে এগাতে পারে তার আসল জবটা ছেড়ে দিয়ে। এবং নেক্সট কারণ হচ্ছে সেটা মানে ফিউচার কি, তার যে প্যাশন সেটার মার্কেটটা কি, এটাও কিন্তু এটা বোঝার ব্যাপার আছে। তো অনেক টেকনিক্যাল দিক বলে ফেললাম। নেক্সট যেটা বলবো সিনেমাটার, সেটা হচ্ছে ন্যাচারালি পারফরমেন্স। এখানে রণবীর কাপুর যে পাগলামোটা করে অফিসের মধ্যে, এবং যে অ্যাঙ্গার ম্যানেজমেন্ট এখানে দেখিয়েছে ডিরেক্টর ইমতিয়াজ আলী রণবীর কাপুরের ক্যারেক্টারটাকে দিয়ে, বেদকে দিয়ে, যখন দীপিকা পাড়ুকোন তাকে রিজেক্ট করে চলে যায় রিংটার পর, মানে রিংটা না নিয়ে, তারপর থেকে সে যখন দীপিকার বাড়ির দরজায় গিয়ে এই মানে ন্যাচারাল কথা বলতে বলতে হঠাৎ করে সে যখন রেগে ওঠে, ওই জায়গাটা রণবীর কাপুর যা পারফরমেন্স দিয়েছে, এবং যে অ্যাঙ্গার ম্যানেজমেন্টটা দেখানো হয়েছে এখানে রণবীর কাপুরের, টেরিফিক পারফরমেন্স দিয়েছে এখানে রণবীর কাপুর। এবং আরেকটা জিনিস আমি বলতে চাই, হয়তো এটা অনেকে আমার সাথে মানে অনেকইভাবে ভেবে দেখেছেন, কীভাবে দেখেননি সেটাও মানে আমি জানি না। এখানে যে দীপিকা পাড়ুকোনের ক্যারেক্টার না, সেটাও কিন্তু রণবীর কাপুরের একটা ইনার সোলই আপনারা ধরতে পারেন। মানে রণবীর কাপুর সে কেন লাস্টে গিয়ে ওরকম পাগলপনাটা করলো, সে জানতো যে দীপিকা পাড়ুকোন যেটা বলছে সেটা সে 200% ঠিক বলছে, কিন্তু রণবীর কাপুর পারিপার্শ্বিক চাপে সেটা প্রকাশ করতে পারছিল না, এবং সেটা সে জোর করে দীপিকা পাড়ুকোনকে বোঝাতে চাইছিল যে না এটাই আমি আসল, কিন্তু সেটা তো সে না নিজেও জানে, তাই জন্য তো সে লাস্টে গিয়ে ওরকম একটা পাগলামি করলো। তো দীপিকা পাড়ুকোনের ক্যারেক্টারটা কিন্তু রণবীর কাপুরের একটা মানে কি বলে ইনার সোল বলতে পারেন এখানে। দীপিকা পাড়ুকোনের ক্যারেক্টারটা যদি না থাকতো, তাহলে রণবীর কাপুরের ডিপ্রেসড লাইফটাই হয়তো কাটিয়ে যেত। দীপিকা পাড়ুকোনের ক্যারেক্টারটাকে এখানে যেভাবে আনা হয়েছে এবং যে সুন্দরভাবে লেখা হয়েছে এই ক্যারেক্টারটাকে, এত সুন্দর সাপোর্টিং একটা ক্যারেক্টার। দেখুন সিনেমাটা হিরোইন কিন্তু দীপিকা পাড়ুকোন না, সেই যে সেটা সাপোর্টিং ক্যারেক্টারই, কিন্তু এত সুন্দরভাবে মেন ক্যারেক্টারকে সে সাপোর্ট দিয়ে তার মানে আর্কটাকে কমপ্লিট করছে, এই জিনিসটাও কিন্তু দেখবার মতো সিনেমাটার মধ্যে রাখা হয়েছে। এছাড়া সিনেমাটার গান বলুন, ব্যাকগ্রাউন্ড স্কোর বলুন, এআর রহমান দিয়েছেন। প্রথম 15 থেকে 20 মিনিট কর্সিয়াতে যে এইসব জিনিসপত্র দেখানো হয়, তাদের যে রোম্যান্টিক অ্যাঙ্গেলটা রাখা হয়েছে, সেই জিনিসপত্রগুলো তো অবশ্যই ভালো লেগেছে। তো এই দুটো তিনটে জিনিস বেসিক্যালি বলার ছিল আপনাদের সাথে, বা আলোচনা করার ছিল, বা শেয়ার করার ছিল মোস্ট প্রিসাইসলি, যে
প্যারেন্টিং নিয়ে একটা ব্যাপার ছিল সিনেমাটার মধ্যে, যেটা কিছুটা হলেও আপনাকে ইম্প্যাক্ট করবে, এবং আপনার যে লাইফের পয়েন্ট অফ ভিউটা, যেটা বর্তমানে বলিউড সিনেমা আপনাকে ভরে ভরে দেখানোর চেষ্টা করছে যে আমাদের মানে বাবা মারা আমাদের ঠিকভাবে লালন পালন করেনি, আমরা যেই পজিশনে আছি সেটাতে আমরা ডিপ্রেসড আছি, আমাদের মনে যা ইচ্ছা সেটাই করা উচিত না, সেটা কিন্তু না। এখানে অনেকগুলো ফ্যাক্টর কাজ করছে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি যেটা বলার চেষ্টা করলাম। এবং এখানে এই যে প্রফেশন ইজ নট ইকুয়াল টু প্যাশন, এই জিনিসটাকেও কিন্তু খুব ভালোভাবে ডিনোট করা হয়েছে সিনেমাটার মধ্যে। আপনারা আর কি কি পেয়েছেন সিনেমাটার মধ্যে, আর কি কি ভালো লেগেছে, বা আরও কিছু মেসেজ আপনারা পেয়েছেন কি না, আরও কি কি লেয়ার ছিল সিনেমাটার মধ্যে, অবশ্যই আমার সাথে ভিডিও নিচে কমেন্টে লিখে জানাতে পারেন। আমি তো এই জিনিসপত্রগুলি ম্যাক্সিমাম যতবার সিনেমাটা দেখেছি আলাদা আলাদাভাবে এক্সপ্লোর করেছি। তো চলুন দেখা হচ্ছে আবার পরে ভিডিও, যেহেতু এটা কোনো রিভিউ ভিডিও না তাই সিনেমাটাকে রেটিং দেবো না। এইসব সিনেমাকে অ্যাকচুয়ালি রেটিং দেওয়া যায় না। থ্রি ইডিয়েটস, জিন্দেগি না মিলেগি দোবারা, ইয়ে জওয়ানি হে দিওয়ানি, তামাশা, এইসব সিনেমাকে রেটিং কি করে দেবো, হাউ। তো যাই হোক, দেখা হচ্ছে আবার পরে ভিডিও, এখন আমাদের টাটা বাই।